অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 1। আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়তে চলেছি কার্বনিল জাতীয় কম্পাউন্ড, অর্থাৎ কার্বনিল মানে সি ডাবল বন্ড ও যেখানে রয়েছে, এবং স্পেশালি অ্যালডিহাইড এবং কিটোন যেখানে রয়েছে সেই জায়গাটা আপাতত এই চ্যাপ্টারের মূল উপস্থাপনার বিষয়। তো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা পড়ানোর আগে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটি ভালো করে পড়ার জন্য প্রচুর সময় দরকার, যে সময়টা ছাত্রদের কাছে এখন এই মুহূর্তে নেই। বিশেষ করে যারা 12-এর পরীক্ষা দেবে তাদের হাতে এত সময় থাকে না। তাই বইয়ে যতটা যা দেওয়া আছে, যদি আমরা বই থেকে পুরোটা পড়তে যাই তাহলে শুধুমাত্র 6 মাস লেগে যাবে হয়তোবা এই অ্যালডিহাইড কিটোন অ্যাসিড চ্যাপ্টারটা কমপ্লিট করতে। তাই অতটা ইলাবোরেটলি না জেনে শুধুমাত্র ওপর আমাদের এই চ্যাপ্টারটা যতটা আমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কার্যকারী ভূমিকা পালন করবে ততটুকু জানার জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। দ্বিতীয় ঘটনা, বারবার হয়তো প্রায় প্রত্যেক ভিডিওতেই আমি বলবো, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার কোনো মাস্টারমশাই পড়িয়ে দিলেই যে তোমার পড়া হয়ে গেল, বা তুমি কোনো নোট পেয়ে গেলেই যে তোমার মুখস্থ হয়ে গেল, সেটা কিন্তু নয়। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের ভালো করে যদি কন্ট্রোল আনতে হয় তাহলে নিজেকে লিখতে হবে, নিজের নোট নিজেকে বানাতে হবে। এইটা কিন্তু খুব এসেন্সিয়াল একটা প্রপার্টি। এটা যদি কেউ মেনটেন না করে তাহলে কিন্তু সে ভালোভাবে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা ভালো করে আয়ত্তে আনতে পারবে না। তো যাই হোক, আমরা মেন টপিকে ফিরে আসি। অ্যালডিহাইড এবং কিটোন কার্বনিল, আমরা এই স্পেশাল দুটো টাইপের কার্বনিল নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে কি কি থাকবে, স্ট্রাকচার এবং নামকরণ এবং সমাবয়বতা, এটার উপর জোর কম থাকবে। কার্বনিলের প্রকৃতি জাস্ট একটু টাচ করে দিয়ে বেরোবো। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, এটাকে বক্স করা আছে, মানে এটার উপর বেশি জোর থাকবে। তাদের ভৌত ধর্ম খুব একটা জোর দেব না, জাস্ট টাচ করে বেরোবো। গঠনগত বিশেষত্ব ও সক্রিয়তা, এটাও বুঝতে পারছো, জাস্ট টাচ করে বেরোবো। রাসায়নিক ধর্মটা দেখো ভালো করে স্কোয়ার করা আছে, তার মানে এটা পড়বো আমরা। এবং আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের মূল 3টে টপিক আমরা পড়বো। সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, কেমিক্যাল রিয়াকশনসগুলো, তাদের রাসায়নিক ধর্ম, এই কেমিক্যাল রিয়াকশনসগুলো, এবং তাদেরকে কিভাবে শনাক্তকরণ করা হয় এই কেমিক্যাল রিয়াকশনসগুলো। এই 3টের ওপর মূল ফোকাস করে আমাদের কিন্তু পড়াশোনাটা এগিয়ে যাবে। তোমরা এই উদাহরণে দেখতে পাচ্ছ অনেক ধরনের কার্বনিলের এখানে স্ট্রাকচার আঁকা রয়েছে। তার মধ্যে যদি RCHO এই গ্রুপটা থাকে, অর্থাৎ R(C)O(H), এই গ্রুপটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ, যেটা টার্মিনাল পজিশনেই থাকা সম্ভব। এ মিডিলে কোথাও চেনের থাকবে না। এই আর মানে অলরেডি তোমরা জেনে গেছো, এটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ রয়েছে, মানে হাইড্রোকার্বন পার্ট এখানে একটা কিছু থাকবে, আর তার সঙ্গে CHO। আর যদি কিটোন হতে হয় তাহলে তার কিটোন কার্বনিলটা এরকম ভাবে থাকবে, তার বাকি দুটো হাতে দুটো অ্যালকাইল চেন থাকবে, অ্যালকাইল বা অ্যারাইল যাই হোক চেন থাকবে, সেটা নিয়ে আমাদের কিছু নেই। অর্থাৎ কিটোন কখনো চেনের শেষে হতে পারে না, কিটোন অলওয়েজ মাঝে হবে। আর অ্যালডিহাইড কখনো মাঝে হতে পারে না, অ্যালডিহাইড অলওয়েজ একটা টার্মিনাল গ্রুপ শেষে হবে। তো এই দুটো কার্বনিলের চেয়ে বাকি কার্বনিলগুলো দেখো আবার আলাদা। এটা ধরো অ্যাসিডের কার্বনিল R(C)O(H), এখানে একটা, এই কার্বনটার সঙ্গে কিন্তু আগের দুটোতে হয় হাইড্রোজেন ছিল, না হয় অ্যালকাইল গ্রুপ ছিল, কিন্তু এখানে OH গ্রুপ, এখানে OR গ্রুপ, এটা এস্টার, এটা অ্যামাইড, এখানে NH2 গ্রুপ রয়েছে, বা এখানে অ্যাসিড ক্লোরাইড যদি থাকে তাহলে ক্লোরিন রয়েছে। অর্থাৎ এই টপিকগুলো নিয়ে এখন আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা এই চ্যাপ্টারের এই ভিডিওগুলোতে হয় অ্যালডিহাইড নিয়ে RCHO, না হলে কিটোন নিয়ে RC)O। আমাদের চলতি যে সমস্ত বাজার চলতি বই রয়েছে সেখানে আরো অনেক ধরনের কথাবার্তা লেখা আছে, সেগুলো নিজেদের সুবিধার্থে তোমরা পড়াশোনা করে নেবে। তো এখানে কিছু কিছু বিষয় টাচ না করলেই নয়, সেগুলো দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরো সরল কিটোন আর মিশ্র কিটোন, অর্থাৎ কিটোন গ্রুপটা তোমরা অলরেডি জেনে গেছো মাঝে রয়েছে,
যদি কিটোনের দুদিকে দুটো অ্যালকাইল চেন সেম হয়, অর্থাৎ আর এবং আর ড্যাশ যদি সেম হয়ে যায়, তাহলে সেটা হবে সরল কিটোন। এটা তোমরা আগেই জানো, এই সব কটাতে দেখো, এখানে ইথাইল ইথাইল দুদিকে ইথাইল, এখানে দুদিকেই ফিনাইল গ্রুপ, এদিকেও C6H5 এদিকেও C6H5। তাহলে এই ধরনের কিটোনকে আমরা বলবো সরল কিটোন। এবং অবভিয়াসলি যদি কোনো কিটোনের দু সাইডে দুটো আর মানে অ্যালকাইল এবং অ্যারাইল গ্রুপ আলাদা আলাদা হয়ে যায়, যেমন এর ক্ষেত্রে একদিকে আছে CH3 একদিকে C2H5, দুটো আলাদা গ্রুপ, তাহলে এই ধরনের কিটোনকে আমরা বলবো মিশ্র কিটোন। এছাড়াও আরো কি কি ধরনের কিটোন রয়েছে আমরা দেখে নিই। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আরো কিছু কিছু টাইপ রয়েছে। দেখো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যেগুলো আছে সেগুলো হাইড্রোজেন বা CH3 বা C2H5 এই ধরনের অ্যালকাইল চেন দ্বারা অর্থাৎ অ্যারোমেটিক কোনো রিং ছাড়া যদি থাকে, তাহলে সেই ধরনের অ্যালডিহাইডকে বলবো আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তেমনি অ্যালিফ্যাটিক কিটোন কোনটা? যে সমস্ত কিটোনে আর এবং আর ড্যাশ দুটোই অ্যালকাইল গ্রুপ, অ্যারাইল গ্রুপ মানে অ্যারোমেটিক গ্রুপ কেউ নেই, সেরকম যদি হয় তাহলে সেটাও অ্যালিফ্যাটিক কিটোন। আর অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক কিটোন কোনটা? যার এক বা একাধিক আমার বেনজিন রিং যুক্ত চেন এখানে থাকবে। দেখো, এখানেও বেনজিন রিং যুক্ত চেন, এখানেও দেখো কিটোনে বেনজিন রিং যুক্ত চেন তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা অ্যারোমেটিক কিটোন। এটা CHO রয়েছে, অ্যারোমেটিক রিং রয়েছে, তাহলে এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এখানে অ্যালিফ্যাটিক চেন রয়েছে, তাহলে এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এখানে অ্যালিফ্যাটিক চেন রয়েছে, তাহলে এটা অ্যালিফ্যাটিক কিটোন। তাহলে আগে আমরা আইডেন্টিফাই করব জিনিসটা অ্যালডিহাইড না কিটোন, CHO আছে না C ডবল বন্ডও আছে, তারপরে সেটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড না অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক কিটোন বা অ্যারোমেটিক কিটোন, এটা আইডেন্টিফাই করব। আগেও বলেছি আমরা খুব স্পেসিফিক কিছু টপিককে টাচ করব। তো অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যে অ্যালডিহাইড, আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের যে নর্মাল নামকরণ হবে, নর্মাল সাধারণ সংকেত যেটা হবে সেটা হবে CnH2NO। এইটা হবে আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের আমাদের কমন নেম হবে, বা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং কিটোনের কমন ফর্মুলা হবে এইটা। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে যে কোন পজিশনগুলোকে আমরা আলফা বিটা গামা ডেল্টা বলে চিহ্নিতকরণ করি। এটা তোমরা 11এই শিখে গেছো, তবু একবার রিপিট করা হচ্ছে। যেমন CHO, এই গ্রুপটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপে কিন্তু কার্বন রয়েছে। আমি যখন নামকরণ করব IUPAC তখন একে এখান থেকেই 1 2 3 4 5 এইভাবে করব, কিন্তু যখন আলফা বিটা গামা ডেল্টা করব তখন এই ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে প্রথম অ্যাটাচড রয়েছে দ্যাট ইজ কল্ড আলফা, তারপরেরটা বিটা, তারপরেরটা গামা, তারপরেরটা ডেল্টা। এইভাবে যদি আমরা আলফা বিটা গামা ডেল্টা সিস্টেমে করতে যাই পুরোনো সিস্টেমে, তাহলে সেইভাবে আমরা করব। কিন্তু যদি আমরা IUPAC সিস্টেমে করতে যাই নাম্বারিং করে, তখন কিন্তু একে যেহেতু এ কার্বন কন্টেনিং চেন, কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, তাই এখান থেকেই 1 নম্বর দেওয়াটা শুরু করব। আর দ্বিতীয় ক্ষেত্রে, এখানকার ক্ষেত্রেও সেইভাবেই দেখো করা আছে, CHO গ্রুপটা যেখানে জয়েন করা আছে আলফা বিটা গামা এইভাবে করা আছে। একটা ছোট অ্যাপ্লিকেশন দেখে নাও। যেমন ধরো এই টোটাল স্ট্রাকচারটার মধ্যে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে এটা 1 নম্বর দেওয়া আছে, পরেরটা দেখো 2 নম্বর, তারপরেরটা 3 নম্বর, এইভাবে আমাদের মেন চেনটাকে আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু আলফাবিটা সিস্টেমে কিভাবে? আলফাবিটা সিস্টেমে এই অ্যালডিহাইডের এটাকে চেপে ধরলে, বা অ্যালডিহাইডটা প্রথম যে কার্বনের সঙ্গে যুক্ত আছে দ্যাট ইজ কল্ড আলফা কার্বন, এবং তারপরেরটা বিটা কার্বন, এইভাবে ধরা আছে। এটা কেন কাজে লাগবে তোমাদেরকে এখনই দেখাচ্ছি। দেখো, পরবর্তীতে যখন তোমরা এই রিয়াকশনগুলো, নেম রিয়াকশনগুলো দেখবে, এই যে স্ট্রাকচারটা দেয়া আছে, এই স্ট্রাকচারটাই দেখো, এটা একটা এস্টার গ্রুপ, এটা একটা এস্টার গ্রুপ, এই দুটো এস্টার গ্রুপে একটা কমন কার্বন থেকে অ্যাটাচমেন্ট হয়েছে। তাহলে যেখানে ফাংশনাল গ্রুপটা অ্যাটাচড রয়েছে সেই কার্বনটাকে আমি কি বলবো? আলফা কার্বন। তাহলে এই কার্বনটার নাম হবে আলফা কার্বন, আর এই পাশের কার্বনটার নাম হবে বিটা কার্বন। তাহলে এখানে যদিও এটা পুরো নামটা দেওয়া নেই, তলায় লেখা আছে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, অর্থাৎ এই টোটাল স্ট্রাকচারটার মধ্যে এস্টার হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, এবং আলফা বিটাতে আনস্যাচুরেশন রয়েছে, আলফা বিটাতে একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড জাতীয় কিছু একটা রয়েছে। তাহলে এটা একটা খুব জেনারেলাইজড একটা ভাবে দেখা যদি যায়, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড
এস্টার একটা স্ট্রাকচার বলা যেতে পারে। তেমনি দেখো এখানে পরবর্তী ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দেখো, সি ডাবল বন্ড ও ও এইচ, এই স্ট্রাকচারটায় আমরা ফোকাস করব। সি ডাবল বন্ড ও ও এইচ, এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে এর আলফা পজিশন হচ্ছে এটা, বিটা পজিশন এটা। তাহলে এটা হচ্ছে আলফা বিটাতে একটা আনস্যাচুরেশন রয়েছে, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড, এবং টোটাল কম্পাউন্ড হচ্ছে যেহেতু ফাংশনাল গ্রুপ CO2H, তাই এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড বলে আমরা আইডেন্টিফাই করব। এটাও তাই, এখানেও দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এ হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে এই পজিশনটা হচ্ছে আলফা, এই পজিশনটা হচ্ছে বিটা, তাহলে এটাও আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যাসিড। এবার এর নাম কি, সিনামিং অ্যাসিড না অন্য কিছু অ্যাসিড, সেগুলো অন্য ব্যাপার, কিন্তু আইডেন্টিফিকেশনটা এসেন্সিয়াল। এখানে দেখো লেখা আছে আলফা ব্রোমো এস্টার। দেখো এস্টার গ্রুপ হচ্ছে এই টোটালটা, সি ডবল বন্ড ও ও আর, এই টোটালটা হচ্ছে এস্টার ফাংশনাল গ্রুপ, এবং সে যে কার্বনের সঙ্গে লিঙ্কড আপ আছে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং সেখানে দেখছি একটা ব্রোমিন রয়েছে, তাহলে এটা আলফা ব্রোমো এস্টার। এটাতে কি হবে দেখো, এটা একটা টোটাল এস্টার গ্রুপ, এর পরের পজিশনটা আলফা, পরের পজিশনটা বিটা, দেখো বিটাতে একটা ওএইচ অ্যাটাচড রয়েছে, তাহলে এটা হবে বিটা হাইড্রক্সি এস্টার। এটা তো অলরেডি তোমরা দেখে নিয়েছো যে কার্বক্সিলিক অ্যাসিডটার পরে যেটা আছে সেটা আলফা বিটা, তাহলে এটা এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। এই স্ট্রাকচারে তোমরা আবার একটু অন্যরকম দেখতে পাচ্ছ। পরবর্তী ক্ষেত্রে স্ট্রাকচারগুলোকে তোমরা নিজেরাই চিহ্নিতকরণ করতে পারবে। এখানে দেখো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, আগের যেগুলো এক্সাম্পলগুলো দিয়েছিলাম হয় এস্টার ছিল না হয় কার্বক্সিলিক অ্যাসিড ছিল, কিন্তু এখানে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে এই অ্যালডিহাইড গ্রুপের এই পজিশনটা হচ্ছে আলফা, তার ঠিক পরের পজিশনটা বিটা, এবং বিটাতে একটা দেখছি OH গ্রুপ অ্যাটাচড হয়ে রয়েছে। তাহলে এই টোটাল যৌগটার কমন একটা জেনারেল নেম কি হবে, বিটা হাইড্রক্সি, এবং যেহেতু এটা অ্যালডিহাইড টাইপের জৈব যৌগ হবে তাই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড এর নাম হবে। তাহলে এই স্ট্রাকচারটার কি ব্যাপার হবে দেখো, CH3C CH3OH CH2 C ডাবল বন্ড ও CH3, এটার আমরা নাম ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, এটা একদম প্রপার নেম, এটা নয়। আমি যেরকম ভাবে আলফাবিটা দিয়ে ভাবছিলাম সেরকম ভাবে ভাবলে কিভাবে হবে দেখো, এদিকটা আপাতত ভাবছি না, আমার এদিকটাতে একটাই আলফা কার্বন আমি দেখতে পাচ্ছি, আমার মেন ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে C ডাবল বন্ড মানে কিটোন গ্রুপটা। তাহলে এই কিটোন গ্রুপের ঠিক পরের যে অ্যাটাচমেন্টটা সেটা আলফা কার্বন, তারপরেরটা বিটা কার্বন, তাহলে এখানে বিটাতে একটা OH আছে, তাহলে এটা বিটা হাইড্রক্সি একটা কিটোন অবভিয়াসলি। তাহলে এটা নাম ডাইঅ্যাসিটোন অ্যালকোহল বা IUPAC নাম দিলে আলাদা হবে, কিন্তু এটা টাইপটা হচ্ছে বিটা হাইড্রক্সি কিটোন। আগেরটা যেমন দেখালাম বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, তেমনি এটা হলো বিটা হাইড্রক্সি কিটোন। তাহলে এটা ভাবো CHO গ্রুপটা রয়েছে, তাহলে এটা অ্যালডিহাইড টাইপের যৌগ, আবার আলফা বিটাতে আনস্যাচুরেশন রয়েছে, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। এটার নাম ক্রোটোন অ্যালডিহাইড সেটা আলাদা, কিন্তু টাইপটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। কেন এগুলো পড়াচ্ছি তার নির্দিষ্ট কারণ অবশ্যই তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, মুখস্থ করার সময় এই কথাগুলো হয়তো কাজে লেগে যেতে পারে। এটা তাহলে কি হবে দেখো, CH3C CH3 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও CH3, তাহলে টোটাল ফাংশনাল গ্রুপ এইটাই রয়েছে, কিটোনটা আর অ্যালকিনটা। তাহলে এই অ্যালকিনের আর কিটোনের মধ্যে এটা প্রেফারেন্স পেয়ে যাবে, তাহলে এটা একটা বুঝতে পারছি কিটোন টাইপের কম্পাউন্ড, এবং সেই কিটোনের আলফা এবং বিটাতে একটা আনস্যাচুরেশন রয়েছে, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। এটার নাম মেসিটাইল অক্সাইড, সেটা পরে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখানে প্রথমে এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটায় একটা অ্যালডিহাইড রয়েছে CHO গ্রুপ, এটা অ্যালডিহাইড। তাহলে কথা হবে আলফা হাইড্রোজেন আছে কি নেই। তাহলে ভুল যদি এরকম কেউ করে, স্যার এই যে এটাই আলফা হাইড্রোজেন, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কার্বনিল গ্রুপের সঙ্গে যুক্ত, এটাই আলফা হাইড্রোজেন, না, আমরা কিন্তু বারবার আইডেন্টিফাই করাচ্ছি, সেটা হচ্ছে এইটা টোটালটা একটা ফাংশনাল গ্রুপ CHO, এটা নাম অ্যালডিহাইড গ্রুপ। এবার যার সঙ্গে অ্যাটাচড রয়েছে ফার্স্ট, সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন,
এবার এই কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন 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 যুক্ত থাকে তাহলে এই হাইড্রোজেনগুলোর নাম হবে আলফা হাইড্রোজেন। তাহলে এরকম আমি দেখতে পাচ্ছি যে এখানে এই পার্টিকুলার স্ট্রাকচারে কিন্তু 3টে আলফা হাইড্রোজেন রয়েছে। এইবার ধরো কোনো কারণে আমি এইখানটায় হয়তো একটা CH3 একটা অন্য স্ট্রাকচারে দেয়া হলো, তাহলে আলফা হাইড্রোজেনের পরিমাণ নিশ্চয়ই কমে গেল, 2 হয়ে গেল। এখানে ধরো আরো একটা C2H5 গ্রুপ রইলো, আরো আলফা হাইড্রোজেনের পরিমাণ কমে গেল। আবার এখানে ধরো কোনোভাবে হয়তো আরো একটা CH3 গ্রুপ রইলো, তাহলে এই যে স্ট্রাকচারটা নতুন তৈরি হলো দেখতে পাচ্ছ এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। এই আলফা হাইড্রোজেনটাকে কিন্তু আমাদের বারবার এই চ্যাপ্টারে দরকার পড়বে, সেই জন্য এটাকে বুঝিয়ে দেওয়া যে আলফা হাইড্রোজেন কখন কোন পজিশনে থাকে এবং আলফা হাইড্রোজেন কিভাবে জাজ করতে হয়। নেক্সট দেখো এখানে একটা আমি নর্মাল বেনজিন রিং এঁকেছি। বেনজিন রিং তার ফর্মুলা আমরা জানি C6H6। তাহলে C6H6টা কিরকম ভাবে থাকে, এইভাবে একটা ষড়ভুজাকৃতি বা হেক্সাগন থাকে এবং তার মধ্যে অল্টারনেটিভ ডবল বন্ড থাকে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন অ্যাটাচ থাকে। তো আমি এখানে হাইড্রোজেনটা আঁকিনি, আপাতত হাইড্রোজেনটা এখানে এঁকে নিলেই আমার 16 কলা পূর্ণ C6H6 মানে বেনজিন। কিন্তু যদি কোনো কারণে এখানে বেনজিন না হয়ে CHO যুক্ত থাকে, অর্থাৎ একটা এমন অ্যালডিহাইড যেখানে এই অ্যালডিহাইড গ্রুপটার সঙ্গে ডাইরেক্টলি একটা বেনজিন রিং যুক্ত আছে, তাহলে সেখানে একটা হাইড্রোজেন কমে যাবে অর্থাৎ C6H5 হয়ে যাবে। এটাকে আমরা PH গ্রুপ দ্বারা প্রকাশ করি, ফিনাইল রিং। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি CHO গ্রুপ অ্যাটাচড রয়েছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এইখানে দেখো পার্টিকুলার এই যে স্ট্রাকচারটা এর কোনো, তাহলে এর আলফা কার্বন কোনটা, CHO গ্রুপ যেটার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, দ্যাট ইজ কল্ড আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনের টোটাল 4টে হাত হওয়া পসিবল। একটা হাত এদিকে, এদিকে 2 নম্বরটা, এদিকে 3 নম্বরটা, আর একটা ডাবল বন্ড রয়েছে, 4টে হাত হয়ে গেল। তার মানে এখানে আলফা হাইড্রোজেন নেই। অর্থাৎ যদি ফিনাইল রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যালডিহাইড কিটোন অ্যাটাচড হয় তার কোনো আলফা হাইড্রোজেন থাকছে না। এটা কিটোনের ক্ষেত্রে অবশ্য বলা ভুল, অন্য সাইডে যদি আলফা হাইড্রোজেন থাকলেও থাকতে পারে, বাট PHCHO হয়ে গেলে কোনো আলফা হাইড্রোজেন নেই, এটাকে বলে বেনজালডিহাইড। কিন্তু যদি এরকমটা না হয়ে যদি এই জিনিসটা হয়ে যায়, অর্থাৎ মাঝে একটা CH2 ঢুকে গেল তারপরে CHO হলো, তাহলে তখন আর এটা আলফা কার্বন থাকবে না, তখন এটার সাপেক্ষে এইটা হয়ে যাবে আলফা কার্বন। তাহলে তখন কিন্তু অবভিয়াসলি আলফা হাইড্রোজেন রয়েছে, তখন এটার দেখতেও চেঞ্জ হবে, PH CH2 CHO, তখন এখানটা আলফা হাইড্রোজেন আমি দেখতে পাবো। তাই এই বেনজিন রিং এর এখানে বেনজিন রিংটা কোনখানে অ্যাটাচড রয়েছে না রয়েছে তার উপর নির্ভর করছে কিন্তু আলফা কার্বন আছে কি নেই সেইটা আমার বোঝা যাওয়াটা। আমরা খুব বেশি এখানে ডিটেলিংয়ে না গিয়ে কার্বনিল গ্রুপের প্রকৃতি সম্বন্ধে খুব স্লাইট একটা আলোচনা করে নেব। কি আলোচনা? কম্পারেটিভ আলোচনা। অর্থাৎ এখানেও সি ডাবল বন্ড আছে আর যে কোনো অ্যালকিনে সি ডাবল বন্ড আছে, কিন্তু পার্থক্য কোথায়? এখানে অ্যালকিনের ক্ষেত্রে সি ডাবল বন্ড সি হয়, কিন্তু কিটোন বা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে সি ডাবল বন্ড ও হয়। তাহলে এখানে একটা কার্বন, একটা হেটেরোঅ্যাটম অক্সিজেন, এখানে দুটোই কার্বন হয়। এটা হচ্ছে মূল ডিফারেন্স। তাহলে দুটোই যদি কার্বন হয় তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব একটা বেশি হয় না। যদি সেম অ্যাটাচমেন্ট থাকে তাহলে তো একদমই সেম, আর যদি স্লাইটলি ডিফারেন্ট অ্যাটাচমেন্ট থাকে তাহলে স্লাইটলি খুব সামান্য হেরফের হয়। কিন্তু কার্বনিলের ক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের দুটোর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এবং আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মাচ গ্রেটার। তার ফলে একটা জিনিস কি হবে, যে এখান থেকে পার্শিয়ালি এই বন্ডটা কার্বনিলের দিকে একটু শিফট করবে অক্সিজেনের দিকে, তারপরে সেটা ডেল্টা মাইনাস হয়ে যাবে এবং কার্বনটা ডেল্টা প্লাস। পুরোপুরি ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনে তোমরা ক্লাস 11-এ জেনেছো, পুরোপুরি ইলেকট্রন শিফটিং এর গল্প থাকে না, বন্ধন জোড়াকে কিছুটা নিজের দিকে টেনে রাখার সক্ষমতা, সেটাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি।
তো এখানেও তাই। তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে একটু রেজোনেন্স হাইব্রিডের মতন করে দেখানোর চেষ্টা করেছি যে কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে এরকমভাবে একটু পোলারাইজ হয়ে গিয়ে মাইনাস এবং প্লাসের একটা সৃষ্টি হয়, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। আর যদি তুমি বন্ডিং দিয়ে পুরোটাই সরিয়ে দাও পরবর্তীতে, তাহলে সেটা যদিও রিয়াকশনগুলো পুরোটা সরে গিয়েই হয় আলটিমেটলি, কিন্তু সামান্য পোলারাইজেশন অলওয়েজ পসিবল। এইবার দেখো যেটা সি ডাবল বন্ড সি আর সি ডাবল বন্ড ওর মূল পার্থক্য। সি ডাবল বন্ড সিতে হচ্ছে এই জায়গাটা পুরো ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে যে কোনো ইলেকট্রোফাইল অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত কোনো নিউক্লিয়াস এর দিকে অ্যাট্রাক্টেড হয় সি ডাবল বন্ড সিতে, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। কিন্তু সি ডাবল বন্ড ওতে যেটা মেন ডিফারেন্স হয়ে যায় সেটা হচ্ছে নর্মালি অক্সিজেনের দিকে ইলেকট্রনটা প্রায় পুরোপুরি শিফটিং হয়ে গিয়ে এইখানটা প্লাস সেন্টার সৃষ্টি করে। তাহলে এই প্লাসের দিকে অলওয়েজ একটা NU মাইনাস মানে নিউক্লিওফাইলের কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি সব থেকে হয়, কারণ এর ইলেকট্রন ঘনত্ব কার্বনিল কার্বন যেটা থাকছে তার মধ্যে কিন্তু কমে যাচ্ছে। এইটার ওপর বেস করেই কিন্তু আমাদের প্রচুর রিয়াকশন আলোচনা হবে এই প্রপার্টিটার ওপরেই বেস করে। প্রথম ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আমরা পরের ভিডিওতে।